প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা আজকের ক্লাসে স্থিতিবিদ্যার অষ্টম অধ্যায়টি পড়াবো এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের ক্লাসে আমরা একটা সাজেশন দিয়ে দেব যে অঙ্কগুলো করতে হবে এবং যে নিয়মের অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেই অঙ্কগুলো আমরা তোমাদের আজকে ইনশাল্লাহ সলভ করে দেব। চেষ্টা করব যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা আজকে করে দেব। তোমরা যারা আমাদের শিক্ষার্থী আছো তোমরা আশা করি আমার ক্লাসটা ফলো করবে এবং আজকের ক্লাসটি তোমরা নোট করে নেবে। তো আমরা এখন কথা না বাড়িয়ে আমরা আমাদের পেজে চলে যাচ্ছি। আমরা এইটাতে আমরা শেয়ারে চলে গেলাম। আমাদের পেজ শেয়ার হচ্ছে সম্ভবত, আমরা এই পেজটি আমরা শেয়ার করব। যাই হোক, আমরা আমাদের আজকের যে ক্লাসটি সেটি হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটি আমি আগে রেকর্ড করে নিলাম এই জন্য যে আমাদের ক্লাসটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা ক্লাসটি আজকে আগে রেকর্ড করে নিলাম। রেকর্ড করে নিয়ে সুবিধা হচ্ছে যে আমরা যথাসময়ে যাতে ক্লাসটা আমরা করতে পারি। আমরা ক্লাস অনেক সময় দেখা যাচ্ছে যে গত ক্লাসেও আমার একটা ক্লাস মিস হয়ে গেছে, বিদ্যুতের কারণে আমি ক্লাসটা নিতে পারিনি। তো সেই কারণে আজকের ক্লাসটি যদি মিস হয়ে যায় তাহলে আমরা তোমাদের সাথে ক্লাস অনেক কম হয়েছে। তো সেই জন্য আমরা আজকের ক্লাসটি আগেই রেকর্ড করে রাখছি যাতে করে আমাদের ক্লাসটিতে কোনোরূপ সমস্যা না হয়, ক্লাসটা নিশ্চিতভাবে আমরা নিতে পারি। তো আমরা দেখো অনুশীলনী 8-এর এতে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে যে আমাদের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি এখানে দেখিয়ে দিলাম। 8-এর যে অঙ্কগুলো, এটা হচ্ছে আমরা আমাদের যে অক্ষরপত্রের বইটি, আমার কাছে মনে হয়েছে সকল শিক্ষার্থীর মানে ম্যাক্সিমাম শিক্ষার্থীর কাছে এই বইটি আছে। তো সে কারণে আমি প্রশ্নগুলো যদি আমাকে লিখে দিতে হতো তাহলে আমাকে অনেক সময় ব্যয় করতে হতো। সেই জন্য এখানে আমি কতটি অঙ্ক দিয়েছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 এই 23টি অঙ্ক যদি আমি টাইপ করে দিতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো। তোমরা হয়তো একটু সহজে ধরতে পারতে, কিন্তু আমি এখন নাম্বার দিয়ে দিয়েছি। যাদের কাছে অক্ষরপত্রের বই আছে তারা তো অক্ষরপত্রের বই থেকে এটা ইজিলি দাগ দিয়ে নিতে পারবে, আর যাদের কাছে অক্ষরপত্রের বইটি নেই, অন্য বই আছে, তাদেরকে কষ্ট করে অক্ষরপত্র বই নিয়ে এই অঙ্কগুলো তোমাদেরকে দাগ দিয়ে নিতে হবে। আমরা একটু ভালো করে দেখো যে আমাদের এই চ্যাপ্টারে এই 8-এর এতে আমি মনে করেছি যে যত নিয়মের অঙ্ক আছে সব কয়টি নিয়ম আমরা এখানে দিয়ে দিয়েছি। এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে সূত্রগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের বলের সামান্তরিক সূত্র লাগবে, ত্রিভুজের সাইন সূত্র লাগবে এবং লব্ধির সূত্র লাগবে। বলের সামান্তরিক সূত্রটা আমরা একটু তাহলে এখন একটু সামনে যাই। বলের সামান্তরিক সূত্রটা আমরা এখানে শুধু একটি, অর্থাৎ আমাদের আমরা আবার দেখাচ্ছি এখানে অঙ্কগুলো আমি একবার পড়ে দিচ্ছি। 1-এর 2, 1-এর 4, 1-এর 8 9 10 11, 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 2-এর 7, 3-এর 3, 3-এর 4, 4-এর 6, 5-এর 1, 5-এর 2। আর উদাহরণ হচ্ছে 4 5 6 7 8 9। এই উদাহরণগুলো বেশ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের মূল হচ্ছে যে উদাহরণ অঙ্কগুলো যদি তোমরা জানো তাহলে এই অঙ্কগুলো অনেকাংশেই পারবে। আর আমি এখানে চেষ্টা করব যে তোমাদের মোটামুটি ভাবে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ যে নিয়মটা ইম্পর্টেন্ট, আমি সেই নিয়ম চেষ্টা করব তোমাদেরকে কিছু অঙ্ক দেখানোর জন্য। আমরা যদি আরেকটি ক্লাস যদি নিতে না পারি তাহলে তোমরা এই অঙ্কগুলোই তোমরা করবে, আমি যেগুলো করে দিব সেগুলো নিয়মে। তো সেগুলোর জন্য আমরা বলের সামান্তরিক সূত্র আমরা জানি যে দুইটি বলের যদি সামান্তরিকের শীর্ষবিন্দুতে ক্রিয়া করে এবং সামান্তরিকের অর্থাৎ দুইটি বলকে যদি কোনো সামান্তরিকের দুইটি শীর্ষবিন্দুর দ্বারা মানেয় দিকে, দুইটি সন্নিহিত বাহু দ্বারা মানেয় দিকে প্রকাশ করা যায়
তবে বলগুলোর লব্ধিকে সামান্তরিকের কর্ণ বরাবর প্রকাশ করা যাবে। এটি হচ্ছে সামান্তরিক সূত্রটি। আমরা যদি একটু পিছনে যাই তাহলে আমরা সামান্তরিক সূত্রটিও দেখতে পারবো। এই যে সামান্তরিক সূত্রটি হচ্ছে এটি, কিন্তু এটি হচ্ছে যদি বর্ণনা এবং ব্যাখ্যা আসে তাহলে আমরা এটি দিব। যদি বলে সামান্তরিক সূত্রটি ব্যাখ্যা করো, তখন তুমি এটা বর্ণনা দিবে। এই যে বর্ণনা দিবে এটা, যদি কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি বলকে মানে ও দিকে সূচিত করা যায়, তবে বলদ্বয়ের লব্ধিকে সামান্তরিকের কর্ণ বরাবর মানে ও দিকে সূচিত করা যাবে। এটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র। তোমরা ইচ্ছা করলে আমাদের ভিডিওটা পজ করে তোমরা এটা লিখে নিতে পারবে। হ্যাঁ, তো এটা হচ্ছে বর্ণনা এবং ব্যাখ্যা। কিন্তু যখন অঙ্ক আসবে তখন কিন্তু আমরা এটা দিয়ে কাজ করব না। ব্যাখ্যাটা হচ্ছে যে সামান্তরিকে তোমরা এটা ভিডিওটা পজ করে তোমরা লিখে নিতে পারবে, অথবা যে কোনো বইটি আছে তোমরা সিস্টেমটা দেখে নাও যে কিভাবে লিখতে হবে। ব্যাখ্যাটা কিভাবে দেখো, ব্যাখ্যা এখানে মনে করি ও এ বি সি সামান্তরিকের ও বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বল যথাক্রমে সন্নিহিত বাহু ও এবং ও সি দ্বারা সূচিত হয়, তাহলে বলদ্বয়ের লব্ধি সামান্তরিক কর্ণ ও বি দ্বারা সূচিত হবে। এই যে দেখো, অর্থাৎ ও এ এবং ও সি দ্বারা যদি দুইটি বলকে মানে ও দিকে প্রকাশ করা যায়, তবে বলদ্বয়ের লব্ধি আর কে সামান্তরিকের কর্ণ ও বি বরাবর সূচিত করা যাবে। আমরা এখানে সেটাই লিখেছি, ও বি বরাবর সূচিত করা যাবে। এটা হচ্ছে সামান্তরিক সূত্র। এটা হচ্ছে সামান্তরিক সূত্রের বর্ণনা ও ব্যাখ্যা। এটা আমাদের আসতে পারে পরীক্ষাতে, যে সামান্তরিক সূত্রটি বুঝিয়ে বলো 2 নম্বরের জন্য। তখন তুমি এটা লিখবে যে যদি কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর একই সময় ক্রিয়ারত দুইটি বলকে মানে ওদিকে সূচিত করা যায়, তবে বলদ্বয়ের লব্ধিকে সামান্তরিকের কর্ণ বরাবর মানে ও দিকে সূচিত করা যাবে। এটা ব্যাখ্যা দিবে এইভাবে, মনে করি ও এ বি সি সামান্তরিকের ও এ এবং ও সি বরাবর ক্রিয়ারত পি ও কিউ বলের লব্ধি আর হলে আর কে সামান্তরিকের কর্ণ ও বি দ্বারা সূচিত করা যাবে। এটা হচ্ছে বর্ণনা এবং ব্যাখ্যা। এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে, সামান্তরিক সূত্রটিও বর্ণনা ব্যাখ্যা করা। কিন্তু আমরা যখন অঙ্ক করব, অঙ্কের ক্ষেত্রে আমাদের যে জিনিসটি লাগবে সেটা হলো আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বলের লব্ধি আর। পি বলে ক্রিয়া রেখার সাথে থিটা কোণ তৈরি করলে লব্ধির মান হবে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। তোমরা ছবিটা, ওই যে ছবিটা দেখো, এখানে ছবিটা হচ্ছে এই যে এইটা, আমরা যেটাই ধরি না কেন এখানে দুইভাবে প্রমাণ আছে। যে এখানে হচ্ছে যদি আলফাটা যদি সূক্ষ্ম কোণ হয় আর আলফাটা যদি স্থূল কোণ হয়, দুইভাবে এটা প্রমাণ করা যায়। আমরা সেই প্রমাণটি এখানে দেখাচ্ছি না, আমি শুধু ম্যাথমেটিক্যাল অংশটা দেখাবো। অঙ্ক করার জন্য আমার যে সূত্রটি লাগবে সেটি হলো লব্ধির মান নির্ণয়ের জন্য পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, আর লব্ধির দিক নির্ণয়ের জন্য থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স কিউ sin আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। এই দুটি সূত্র আমাদের খুব বেশি দরকার। এই হচ্ছে লব্ধির দিক। তোমরা এটা লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা, আর লব্ধির মান হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এই দুটো জিনিস নিয়ে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমাদের যে কাজটি লাগবে, আমাদের যে জিনিসটি আমাদের এখানে লাগবে সেটি হচ্ছে সামান্তরিক সূত্র, অর্থাৎ বলের লব্ধির মান ও দিক নির্ণয় লাগবে ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র তোমরা এটা ইচ্ছা করলে লিখে নিতে পারো, ভিডিওটা পজ করে করে তোমরা এটা লিখে নিবা, অবশ্যই লিখে নিবা। তো আমরা যেহেতু আজকের ক্লাসটি একটু মানে অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো জিনিস তোমাদেরকে দেখাবো, অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো জিনিস দেখাবো, সেই জন্য আমাদের একটু সময় লাগতে পারে এবং আমি একটু দ্রুত কথাটি বলবো। তোমরা একটু লাইনে থাকো, 1 মিনিট। আমার ল্যাপটপ সম্ভবত চার্জ আছে আমাদের, যাই হোক আমাদের ল্যাপটপটাতে কোনো এক কারণে সমস্যা হচ্ছে। 1 মিনিট তোমরা লাইনে থাকো,
আমার ক্লাসটা ফলো করো। আমরা আমাদের ল্যাপটপটা যদি বন্ধ হয়ে যায় সেই কারণে আমি হয়তো ল্যাপটপে চার্জের জন্য 1 মিনিট আমি দেখছি। ওকে, সরি, আমাদের ক্লাসটা একটু ডিস্টার্ব হলো। তো যাই হোক, আমাদের এখানে যে জিনিসটি করা দরকার সেটি হলো আমাদের অঙ্ক করার জন্য যে জিনিসটি লাগবে সেটি হলো যে আর এর মান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, আর থিটার মান হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। আমি বলেছিলাম আমাদের বলের সামুদ্রিক সূত্র লাগবে, আমাদের লাগবে ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্রটা কি দেখো এখানে একটু তোমরা এটা লিখে নিতে হবে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য উহার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। আমরা আবার দেখো ত্রিভুজের সাইন সূত্রটি আমরা এখানে সুন্দর করে দেখাচ্ছি। আমার ছবিটাকে আমরা একটু ছোট করে দিই, দরকার নেই আমাদের ছবি দেখাটা, আমাদের ছবিটাকে আমরা একটু দূরে নিয়ে দিলাম। তো যাই হোক, আচ্ছা, ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য উহার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। এই সূত্রগুলো তোমরা বইতেও পাবে, কিন্তু বইতে পাওয়া আর আমাদের এখানে লেখার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা একটু সুন্দর করে লিখে দিয়েছি, দেখো যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য উহার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। যদি আমরা এখানে আমাদের প্রি-টেস্ট পরীক্ষা হবে, আমরা এই প্রশ্নগুলো দিতে পারবো, বা টেস্ট পরীক্ষা হবে তোমাদের এখন আর প্রি-টেস্ট হয়তো টেস্ট পরীক্ষা হবে, প্রি-টেস্ট পরীক্ষাও হয়তো হতে পারে। যাই হোক, কখন কলেজ খুললেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং তোমরা ধরে নাও যে তোমাদের সিলেবাসটা তোমরা শেষ করে নাও, কারণ যে কোনো মুহূর্তে কলেজ খুলে যাবে। যদি ক্লাসগুলো শুরু হয়ে যায় বা পরীক্ষা হয়, তখন আমরা এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে দেব। তো সেই জন্য তোমরা আশা করি এগুলো একটু খেয়াল করবে। আচ্ছা, তো ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে ত্রিভুজের, আমি ছবিটার সামনে রেখে অনেকগুলো কথা বলছি এই জন্য যাতে তোমরা লেখাগুলো খুব দ্রুত লিখে ফেলতে পারো। ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য উহার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। এখন ত্রিভুজটা দেখো, এবিসি একটা ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, আর সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। তাহলে ত্রিভুজের সাইন সূত্র অনুযায়ী হবে, এই যে লিখেছি, মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি সি এবং এবি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এবিসি। তাহলে ত্রিভুজের সাইন সূত্র হতে পারে, ত্রিভুজের সাইন সূত্র হলো a বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। আরটাকে বলা হয় অন্তবৃত্তের ব্যাসার্ধ। আমরা আরটাকে কিছু এখানে বোধহয় বলিনি, আমরা এখানে লিখে দিচ্ছি যে আর হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। আরটাকে আমরা বলবো যে আর হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। আরটাকে আমরা বলবো যে অন্তবৃত্তের ব্যাসার্ধ। দেখি লিখতে পারি কিনা। অন্তবৃত্তের ব্যাসার্ধ। অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ। এখানে হচ্ছে আমাদের আর, আমরা এটাকে একটু কপি করে নেব। আর হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। আমাদের সুবিধার্থে আমরা এটা বলে দিলাম যে আর হচ্ছে আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ। অন্তবৃত্তের ব্যাসার্ধ আমাদের ঠিক আছে, অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা আবার বলছি যে বর্ণনাটা হচ্ছে এটা, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ উহার বিপরীত কোণের সাইনের সমান, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য উহার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। এরপরে অর্থাৎ এ বাই সাইনে বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আমরা সেটা লিখেছি বিসিসি এবং এবি বাহুর দৈর্ঘ্য এবিসি। তাহলে এ বাই সাইন এ বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। আরটাকে বলা হয় অন্তবৃত্তের ব্যাসার্ধ। তো এটা আমাদের লাগবে। আরেকটা যেটা লাগবে লব্ধি, মানে বল জোটের লব্ধি। যখন সিস্টেম অফ ফোর্সেস থাকবে, অনেকগুলো বল যখন একত্রে থাকবে, লব্ধি আমরা বলি কি যে লব্ধি বলের, অর্থাৎ বল জোটের লব্ধি, অনেকগুলো বল যখন একত্রে থাকবে তখন আমরা সেখানে কিভাবে বলবো। এখানে আমরা একটা এই থিওরিটা আমরা প্রমাণ দেখিয়েছি, আমরা প্রমাণটা এখানে দেখাবো না,
আমাদের অঙ্কটাই মেইনলি লাগবে। তবু আমি এক নজরে এমনি দেখে দিচ্ছি, তোমরা যদি ভিডিও পজ করে লিখতে পারো তাহলে লিখতে হবে যে এখানে হচ্ছে যে আমাদের লব্ধি বানানটি সম্ভবত ভুল হয়েছে। আমরা লব্ধিটা বানানটা ঠিক করে দিচ্ছি। আমাদের লব্ধি যে লম্বাংশের সাহায্যে লব্ধি নির্ণয়। মনে করি ও বিন্দুতে এখানে দেখো, আমাদের ছবিটা দেখো, এখানে লব্ধি বলটা কেমনে বের হবে দেখো। আমাদের এখানে ও বিন্দুতে অনেকগুলো বল ক্রিয়া করে। ধরো যে P1 বল আলফা 1 উৎপন্ন করে, P2 বল আলফা 2 উৎপন্ন করে, P3 বল আলফা 3 বল উৎপন্ন করে, P4 বল আলফা 4 বল উৎপন্ন করে, P5 আলফা 5 বল উৎপন্ন করে, ইত্যাদি ইত্যাদি। এবং এই অনেকগুলো বল আছে এখানে দেখো। বলগুলো আছে কি P1 P2 P3 P4 P5, এতগুলো বলের দরকার নাই, আমরা নর্মালি 3টা বল দিয়েই করব, P1 P2 P3। ধরো P1 বলটা আলফা 1 কোণ তৈরি করে, আর P2 হচ্ছে আলফা 2। এই যে দেখো P1 আলফা 1, P2 হচ্ছে আলফা 2, আর P3 হচ্ছে আলফা 3, এটা হবে আলফা 3। এগুলো হচ্ছে বল, যে কোনো একটা অক্ষ, মনে করো ও এক্স অক্ষের সাথে আলফা 1 আলফা 2 এবং আলফা 3 উৎপন্ন করে। তাহলে সেক্ষেত্রে বলের লম্বাংশের সূত্রতে আমরা জানি কোনো নির্দিষ্ট দিকে কোনো বিন্দুতে ক্রিয়ারত যে কোনো সংখ্যক, এটা হলো লম্বাংশের সূত্রটি। আমি বলেছিলাম আজকে শুরুতেই যে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য যেই সূত্রগুলো লাগবে, একটা হলো বলের সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয় লাগবে, তারপরে ত্রিভুজের সাইন সূত্র লাগবে, আর লাগবে বলের লম্বাংশের সূত্র। এই লম্বাংশের সূত্রটি হচ্ছে এটি, আমাদের বইটি আছে। যদি আমরা বলি যে লম্বাংশের সূত্রটি ব্যাখ্যা করা, তখন তুমি বলবা যে কোনো নির্দিষ্ট দিকে কোনো বিন্দুতে ক্রিয়ারত যে কোনো সংখ্যক একতলীয় বলের লম্বাংশ সমূহের বীজগাণিতিক সমষ্টি বা বীজগণিতীয় সমষ্টি ওই একই দিকে লব্ধির লম্বাংশের সমান। এখানে লব্ধি বানানটা এখানেও ভুল আছে, আমরা এটা ঠিক করে দিচ্ছি। আমাদের ফন্টের কারণে অনেক সময় ভুল হয়। এখানে আমরা লব্ধির লম্বাংশের সমান, অতএব ও এক্স এবং ও ওয়াই বরাবর বলগুলির লম্বাংশ নিয়ে, এখানে লম্বাংশ একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বলগুলির লম্বাংশের সাথে সাইনের অনুপাত আসবে, আর এক্স অক্ষ বরাবর কসের অনুপাত আসবে, আর ওয়াই অক্ষ বরাবর বলগুলো সাইনের অনুপাত আসবে। অর্থাৎ সেখানে দেখো ও এক্স অক্ষ বরাবর বলের লম্বাংশ হচ্ছে আর কস থিটা, এটা হলো ও এক্স অক্ষ বরাবর আর কস থিটা। তাহলে বল ইনটু কসের অ্যাঙ্গেল হবে। বল হচ্ছে P1, কস অফ অ্যাঙ্গেল হচ্ছে আলফা 1, বল হচ্ছে P2, কস অফ অ্যাঙ্গেল হচ্ছে আলফা 2, বল হচ্ছে P3, অ্যাঙ্গেল হচ্ছে কস অফ আলফা 3 ডট ডট ডট, এটাকে আমরা ধরলাম ক্যাপিটাল এক্স। আর আর সাইন থিটা সমান ধরলাম, আমরা বলেছিলাম যে অনুভূমিক উপাংশ আসবে আর কস থিটা, আর উলম্ব উপাংশ আসবে আর সাইন থিটা। তো সে একই জিনিস, আর সাইন থিটা ইকুয়াল টু P1 সাইন আলফা 1, P2 সাইন আলফা 2, P3 সাইন আলফা 3 ইকুয়াল টু ওয়াই ধরলাম। এখন এটাকে যদি আমরা বর্গ করি, যোগ করি, স্কোয়ারিং এন্ড অ্যাডিং, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আর ইকুয়াল টু, এইটা হবে আমাদের অনেকগুলো বলগুচ্ছ, একতলীয় বলগুচ্ছের লব্ধির মান। আমরা কিন্তু আগে দিয়েছি দুটি বল, পি এবং দুটি কিউ বলের লব্ধি হচ্ছে আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। সেই ক্ষেত্রে আমাদের বলগুলোর অন্তর্গত কোণ লাগে, আর লব্ধির মান হবে বলগুলোর যে কোনো একটি বলের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মান থিটা ইকুয়াল টু tan ইনভার্স q sin alpha divided by p plus q cos alpha। কিন্তু যখন বল গুচ্ছ হবে, অনেকগুলো বল জোট হবে, অনেকগুলো বল হবে, তখন লব্ধির মান হবে এটার অনুভূমিক উপাংশের বীজগণিতীয় সমষ্টি আর উলম্ব উপাংশের বীজগণিতীয় সমষ্টি। সেটাকে আমরা সংক্ষেপে স্কোয়ারিং এন্ড অ্যাডিং করে একটা সরল আকারে আর স্কোয়ার ইকুয়াল টু আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারবো। এক্স দ্বারা আমরা বোঝাবো যে অনুভূমিক উপাংশের বীজগণিতীয় সমষ্টি, আর ওয়াই দ্বারা বোঝাবো উলম্ব উপাংশের বীজগণিতীয় সমষ্টি। তাহলে আমাদের
থিটা ইকুয়াল টু হবে tan থিটা ইকুয়াল টু y বাই এক্স, থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স y বাই এক্স, অর্থাৎ থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। এটা হবে লব্ধির দিক। এটা আমরা যখন একতলীয় বল পাবো তখন সেই কাজটি করব। এখন আমরা ছোট্ট একটি উদাহরণ দেখো, আমরা এটা তোমাদের বইতে আছে উদাহরণ 5, এটা উদাহরণ অঙ্কটি। একটি বিন্দুতে 7, 13 এবং 19 গ্রাম। আমরা কি করব, এই অঙ্কটিকে রাশি চেঞ্জ করে দিতে পারি। এই অঙ্কটিকে রাশি 1, 2, 3 দিয়ে দেব, অথবা 2, 3, 4 দিয়ে দেব। যেভাবে দিই এটা সৃজনশীল আমি করতে পারবো, খুব সুন্দরভাবে এটা সৃজনশীল করা যাবে। যে এখানে আমরা যদি এই কোণগুলোকে চেঞ্জ করে দিই, আমরা দিলাম যে 60 ডিগ্রি, 120 ডিগ্রি, ক্রমান্বয়ে 120-এর জায়গায় আমি অন্য কিছু দিলাম, 240 দিলাম। আমি ইচ্ছা অনুযায়ী যে কোনো অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলে কিভাবে মানগুলো আসবে, আমরা যে একটা সমতলীয় বল জোট আমরা যেটা করলাম, সমতলীয় বল জোটের ক্ষেত্রে আমরা এটা কিভাবে করতে পারবো আমরা সেটা আমরা দেখব। তো দেখো যে একটি বিন্দুতে 7, এটা আমাদের উদাহরণ 5, আমাদের অক্ষরপত্রের বই, 7, 13 এবং 19 গ্রাম ওজনের বলত্রয় একই ক্রমে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, এদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। এখানে দেখো 3টি বল আছে, 1, 2, 3। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু বলের সামান্তরিক সূত্র ব্যবহার করতে পারবো না, কারণ বলের সামান্তরিক সূত্র হলো দুটি বল যদি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর ক্রিয়ারত থাকে, সেই ক্ষেত্রে আমরা বলের সামান্তরিক সূত্র ব্যবহার করি। কিন্তু দুটি বলের পরিবর্তে যখন 3টি অর্থাৎ 2-এর অধিক বল যখন হবে, তখন আমাকে লম্বাংশের সাহায্যে আমরা যে বল জোটের লব্ধির মান মানে নির্ণয় করেছি সেই সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে। আমাদের ছবিটা দেখো আগে, কি বলছে যে 7, 13 এবং 19। ছবিটা কেমন হবে দেখো, বলছি যে এই যে 7, 13 এবং 19 এই বলগুলো পরস্পরের সাথে বলছে যে 120 ডিগ্রি পর্যায়ক্রমে, অর্থাৎ 7-এর সাথে 13 হবে 120 ডিগ্রি, আর 13-এর সাথে 19 হবে 120 ডিগ্রি। আমরা ছবিটা এইভাবে অঙ্কন করলাম। আমরা ধরে নিলাম যে বল ত্রয় আমরা লিখতে পারি, ওখানে লিখেছি সম্ভবত, দেখো, হ্যাঁ লিখেছি, মনে করি ও বিন্দুতে ও এ, ও বি এবং ও সি বরাবর যথাক্রমে 7, 13 ও 19 গ্রাম ওজনের বল ত্রয় ক্রিয়া করে এবং এদের লব্ধি আর ও এ এর সাথে থিতা কোণ উৎপন্ন করে। এখন ও এ বরাবর বলগুলির লম্বাংশ, একটা হচ্ছে ও এ বরাবর হচ্ছে মানে একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। আমরা একটু আগে যেটা করেছি, আনুভূমিক উপাংশের সাথে বলগুলোর সাথে কসের অ্যাঙ্গেল আসবে, আর উলম্ব উপাংশের সাথে বলগুলোর সাথে সাইনের অ্যাঙ্গেলের গুণফল আসবে। ঠিক আছে, তার মানে কি হবে, আমরা যদি ছবি না দেখি বলতে পারবো যে 7 ইন্টু কস 120 ডিগ্রি প্লাস 13 ইন্টু কস 120 প্লাস 120 ডিগ্রি প্লাস 19 ইন্টু কস 120 প্লাস কস 120 প্লাস কস 120 ডিগ্রি। তো প্রথম বলটিকে আমরা যদি এক্স অক্ষ বরাবর 7 ধরে নিই, তাহলে 7 এবং 13 এর অন্তর্গত কোণ হবে 120 ডিগ্রি, আর 13 এবং 19 এর অন্তর্গত কোণ হবে 120 ডিগ্রি। তাহলে ছবিটা ভালো করে দেখো কি হচ্ছে, এই যে 7 বলটাকে আমরা ধরলাম যে ও এ বরাবর, তাহলে 7 এবং 13 এর অন্তর্ভুক্ত কোণ হবে 120 ডিগ্রি, 13 এবং 19 এর অন্তর্ভুক্ত হবে 120 ডিগ্রি। এখানে এসে আমরা বলবো, মনে করি ও এ, ও বি এবং ও সি বরাবর যথাক্রমে 7, 13 এবং 19 একক বল ত্রয় ক্রিয়া করে এবং এদের লব্ধি ওই বরাবর ক্রিয়ারত বলের সাথে থিটা কোণ তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা ওই বরাবর দিতে যাবে কেন? আমরা যদি ওবি বরাবর দিই তাহলে কি আমাদের লব্ধিটা হবে? আমরা সাধারণত ও এটাকে এক্স অক্ষের সমান্তরাল ধরেছি, সেই জন্য আমরা যদি ওই বরাবর ধরি অনুভূমিক উপাংশটা পাবো, আর ও এর সাথে লম্ব বরাবর ধরলে উলম্ব উপাংশটা পাবো। এই জন্য একটি বলকে সবসময় আনুভূমিক রেখে আমরা বিশ্লেষণটা করে থাকি। তো সুতরাং আমাদের এখানে হবে ও এক্স অক্ষ ও এ বরাবর বলগুলোকে বিশ্লেষণ করলে আনুভূমিক উপাংশের মান হবে 7, ও এর সাথে 7 বলটি 0 ডিগ্রি উৎপন্ন করে, তাহলে 7 cos 0 ডিগ্রি, আর 13 হবে cos 120 ডিগ্রি, আর 19 হবে cos 120 প্লাস 120 ডিগ্রি। দেখো আমরা যেটা মুখে বলেছি সেটা লিখেছে কিনা, এই যে আর cos থিটা, অনুভূমিক উপাংশ হচ্ছে আর cos থিটা, আর উলম্ব উপাংশ হচ্ছে আর
সাইন থিটা, অনুভূমিক উপাংশ হচ্ছে আর কস থিটা, আর উলম্ব উপাংশ হচ্ছে আর সাইন থিটা। তাহলে 7 আমরা বলগুলোকে বিশ্লেষণ করেছি ও এ বরাবর, তাহলে 7 বলটি ও এ রেখার সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 7 cos 0 ডিগ্রি প্লাস হচ্ছে দেখো 13 যেটা, তাহলে ও এর সাথে 120 ডিগ্রি উৎপন্ন করে, 13 cos এর সাথে 120 ডিগ্রি উৎপন্ন করে। আর 19 120 প্লাস 120, 19 হচ্ছে 120 প্লাস 120 আমরা একত্রে লিখেছি, 240 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 120 প্লাস 120। তো এখানে cos 0 এর মান হচ্ছে 17, আর 13 ইনটু cos 120 এর মান হচ্ছে -1/2, আর 19 ইনটু cos 240, cos 240 কে আমরা ভাঙালাম 180 প্লাস 60। তো 180 প্লাস 60 মানে কি, 180 প্লাস 60 হলো এটা হবে যে 180 প্লাস থিটা কোন চতুর্ভাগে, 180 প্লাস থিটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ কসের বাড়ি না, সেই জন্য মাইনাস। কোয়াড্রেন্ট যারা বোঝে না, ত্রিকোণমিতির কোয়াড্রেন্ট যারা বোঝে না তাদের জন্য এটা বলে দিচ্ছি যে এখানে 180 আছে, 180 থাকলে কস কসেই থাকবে, কস কসেই থাকবে, কিন্তু 180 প্লাস থিটা কসের বাড়ি না, সেই জন্য মাইনাস হবে। তাহলে আমরা এখানে পেলাম cos 120 ডিগ্রি মান পেলাম -1/2, 7 পেলাম cos 120 এর -1 আর cos 60 এর মান পেলাম হাফ। তাহলে এখানে এটাকে সরল করলে হবে -2, সরি -9। এখানে 7 মাইনাস 13/2 মাইনাস, তাহলে কত হচ্ছে 7 দুগুণে 14, আর আমাদের এখানে কি ভুল হয়েছে, 9 কিভাবে হয়, 14 থেকে এটা 9 হবে 18, হ্যাঁ 9 দুগুণে 18, ঠিক আছে। তাহলে -9 হয় আমাদের এখানে। তো এরপরে ও এর উপর লম্ব বরাবর বলগুলির উপাংশ, অর্থাৎ একটা হচ্ছে অনুভূমিক উপাংশ হচ্ছে আর cos থিটা, আর উলম্ব উপাংশ হবে আর sin থিটা, একই জিনিস। এখানে হবে আর sin থিটা ইকুয়াল টু 7 sin 0, 13 sin 120 ডিগ্রি, তারপরে হলো 19 sin 240 ডিগ্রি, একই জিনিস হবে, একই জিনিস হবে। তো একই জিনিস হলে দেখো ওই লম্ব উপাংশগুলো নিলে আমরা পাবো সাইনের অ্যাঙ্গেল গুলো 0 ডিগ্রি, দেখে দেখে মানগুলো বসাবো। সাইন 120 এর মান হচ্ছে √3/2, আর এটাকে আমরা ভাঙালাম, সাইন 240 কে লিখলাম 180 প্লাস 60 ডিগ্রি, এইটাকে আমরা লিখলাম যে এখানেও একই জিনিস, সাইনের বাড়ি 180 প্লাস থিটা সাইনের বাড়ি, তাহলে 180 প্লাস থিটা সাইনের বাড়ি না, সেই জন্য মাইনাস। এইটাকে সরল করলে আমাদের হচ্ছে যে আর সাইন থিটা সমান হচ্ছে -3√3। তো সুতরাং আমরা এইটাকে যদি একটাকে বর্গ করে যোগ করে নিই, তাহলে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা আর স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল টু এত। তাহলে এইটা হবে লব্ধির মান আর স্কয়ার ইকুয়াল টু 108.36, তাহলে আর ইকুয়াল টু 6√3 এত গ্রাম ওজন। এটা হলো লব্ধির মান, আর লব্ধির দিক হবে আর সাইন থিটা ডিভাইড বাই আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটার মান হচ্ছে এটা, কস থিটার মান হচ্ছে এটা, 1/√3। তাহলে 1/√3 মানে 1030। অনেকে প্রশ্ন করতে পারো স্যার এখানে আবার আমরা যদি tan থিটা থিটা ইকুয়াল টু যদি 30 ডিগ্রি লিখি তাহলে কি আমাদের অঙ্কটা হবে না? থিটা ইকুয়াল টু যদি 30 ডিগ্রি লিখি তাহলে আমাদের অঙ্কটা কি হবে না? না, হবে না। কেন হবে না? ছবিটা দেখো, আমাদের ছবিটা দেখো, এই যে দেখো, এই হচ্ছে একটি বল, আর এ হলো একটি বল, এ হলো এক। তো তিনটি বলের অন্তর্গত কোণ তো এইখানে লব্ধি যখন হবে তখন লব্ধিটা এইখানে কোথাও হবে, এই 13 বলের আশেপাশে কোথাও হবে। এখানে আছে 120, এখানে আছে 240, তাহলে লব্ধিটা এখানে কোথাও হবে, এখানে কোথাও হবে। এখানে 30 ডিগ্রি হবে না, বলটা 30 ডিগ্রি হবে না, কারণ কি এখানে মাত্র 7 একক বল। লব্ধির একটা নীতি আছে যে সেটা হলো সাধারণত বৃহত্তম বলের কাছাকাছি হয়, লব্ধিটা বৃহত্তম বলের কাছাকাছি হয়। তো বৃহত্তম বলের কাছাকাছি হলে এটা হলো সবচেয়ে ছোট বল, তাহলে এটার কাছাকাছি লব্ধিটা হবে না। এটা হচ্ছে যে চিত্রগত কথা, চিত্রগত কথা, বা এইটা হচ্ছে একটা ধারণাগত কথা। সেই জন্য আমরা যদি 30 ডিগ্রি লিখি তাহলে দেখা যাচ্ছে 7 এর সাথে হচ্ছে, এইটা সম্ভব না, কারণ সর্বোচ্চ বল আছে 19 13, তাহলে 19 লব্ধি হলে 19 এবং 13 এর মাঝামাঝি বলটি হতে পারে। তো সেই জন্য, তাছাড়া লব্ধিটা আমরা এখানে থিটা ধরেছি, তো আমরা আরবিট্রারি ধরেছি, সেই জন্য থিটার মানটা আমাদের 30 ডিগ্রি। ছবি দেখলে মনে হচ্ছে স্যার থিটার মান তো 30 ডিগ্রি হবে, কিন্তু বাস্তবে থিটার মান কিন্তু 30 ডিগ্রি হবে না। তো যাই হোক, আমরা সেই জন্য আমরা এখানে লব্ধির মানটাকে 180 প্লাস থিটা দিয়ে আমাদেরকে ওই যে প্রথম কোয়াড্রেন্ট পার করে
ট্যান ঠিক রেখে এটাকে 210 ডিগ্রি করা হবে। থিটা ইকুয়াল টু 210 ডিগ্রি, 30 ডিগ্রি আর 210 ডিগ্রি, এটা হবে আমাদের লব্ধির মান। এরপরে হচ্ছে যে 8 এর, এটা উদাহরণ করলাম 8 এর উদাহরণ, এটা 8 এর উদাহরণ। এখন 8 এর আরো 1 6 নম্বর অঙ্কটি দেখো। কোন কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি তাদের একটির সাথে সমকোণ উৎপন্ন করে এবং এর মান অপরটির মানের 1/3। আবার দেখো, কোন কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি তাদের একটির সাথে সমকোণ। তার মানে যদি বল দুটি পি আর কিউ হয়, আমরা ধরে নিলাম যে মনে করো ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বলের লব্ধি আর, যা পি বলের ক্রিয়া লেখার সাথে লম্ব এবং কিউ সমান আর সমান হচ্ছে কিউ/3। ভালো করে দেখো যে কোন কণার উপর ক্রিয়ারত, আমরা যদি পি আর কিউ ধরি তাহলে তাদের সাথে লব্ধি যদি আর হয় তাহলে সেটা পি বলের সাথে আমরা ধরে নিলাম। তুমি যদি কিউ বলের সাথে ধরো তাহলে এটা উল্টাটা হবে, 2√2 অনুপাত 3 আছে, রেজাল্টে এটাও শুদ্ধ হতে পারে 3:2√2, কারণ সেক্ষেত্রে তুমি পি কিউটাকে আমি যেভাবে ধরেছি তুমি উল্টাইয়া ধরবা। অর্থাৎ আমার ছবিটা দেখো, আমি এটাকে ধরেছি পি, এটাকে ধরেছি কিউ। তোমার পরীক্ষাতে তুমি দেখবা যে এখানে রেজাল্টটা কিভাবে আসছে, যে 2:2 যদি হয় তাহলে এইটা হলো পি এর মান, এটা কিউ এর মান। তো তুমি কি করবা, যদি পরীক্ষাতে 3 আগে লিখে 2:2 লেখে তখন তুমিও ছবিটাকে উল্টাই দিবা, এইটাকে কিউ ধরবা আর এটাকে পি ধরবা, আর আর এর মান তখন p/3 হয়ে যাবে। আর এর মান তখন p/3 হয়ে যাবে। কিভাবে দেখো, প্রশ্নে কি বলেছে, কোন কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি তাদের একটির সাথে সমকোণ তৈরি করে। তাহলে এই যে দেখো, দুইটি বলের লব্ধি আমরা ধরলাম আর, একটির সাথে সমকোণ তৈরি করে, তো সাধারণত আমরা পি কোণের সাথে হ্যাঁ সমকোণ, এই যে এটা 90 ডিগ্রি, আর পি আর কিউ এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা। তো আমরা ধরে নিলাম যে আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বলের লব্ধি আর, প্রশ্নানুসারে লব্ধি পি বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং লব্ধির মান আর ইকুয়াল টু কিউ/3। এইখানে বলেছে এটা সমকোণ তৈরি করে এবং এর মান মানে লব্ধির মান অপরটির মানের 1/3। অর্থাৎ একটাকে যদি পি এর সাথে যদি 90 ডিগ্রি হয় তাহলে কিউ এর 1/3, আর যদি আমরা এটাকে কিউ ধরি তাহলে কিউ এর সাথে যদি 90 ডিগ্রি হয় তাহলে পি এর 1/3 হবে। কিউ এর সাথে যদি 90 ডিগ্রি হয় তাহলে হবে পি এর 1/3। কিউ এর সাথে যদি 90 ডিগ্রি হয় তাহলে পি এর হবে 1/3। ওকে, আচ্ছা আমরা ছবিটি দেখলাম। এখন পি বলের অনুভূমিক উপাংশের মান দেখো, পি বলের সাথে 0 ডিগ্রি উৎপন্ন, তাহলে অনুভূমিক উপাংশ হলো আর cos 90। আমাদের ওখানে ছিল, আমাদের যে থিওরিটা ছিল থিওরিটাতে আর cos থিটা। অনুভূমিক উপাংশের মান হচ্ছে দেখো আর cos থিটা, আর উলম্ব উপাংশের মান হচ্ছে আর sin থিটা। এই যে আর cos থিটা, এখানে থিটা কোনটি, থিটা হচ্ছে বল দ্বয়ের অন্তর্গত লব্ধি, মানে ওই বরাবর ক্রিয়ারত বলের সাথে থিটা কোণ তৈরি করে, আর এখানে পি বরাবর ক্রিয়ারত বলের সাথে সে 90 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে এখানে পি আর cos 90 ইকুয়াল টু পি cos 0। এই যে পি বলটি পি বলের সাথে এই যে ওই বরাবর, আমরা যদি ওপি বরাবর বিশ্লেষণ করি তাহলে পি বলটি হবে 0 ডিগ্রি আর কিউটি হবে আলফা ডিগ্রি। এই যে কিউ বলটা, এই যে পি ওপি এর সাথে পি বলটি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর ওপি এর সাথে কিউ বলটি আলফা কোণ তৈরি করে। লব্ধি হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে আর cos থিটা ইকুয়াল টু হচ্ছে আর cos 90 ইকুয়াল টু পি cos 0 প্লাস কিউ cos আলফা। তাহলে cos 90 এর মান হচ্ছে 0, তাহলে আমরা এই পাশে 0 লিখতে পারি, পি cos 0 এর মান হচ্ছে 1, আর কিউ লিখলাম, cos আলফা লিখলাম, কিউ cos আলফা লিখলাম। তাহলে এখান থেকে আমরা কিউ cos আলফা সমান মাইনাস পি, এর একটা চেহারা আমরা একটা ইকুয়েশন দিয়ে দিলাম এটা। এরপর আমরা যদি এখানে বলের আনুভূমিক উপাংশ না নিয়ে এবার যদি আমরা উলম্ব উপাংশ নিই, বলের উলম্ব উপাংশ, তাহলে উলম্ব উপাংশ নিলে আমাদের কি হবে, এখানে হয়ে যাবে আর sin 90 ইকুয়াল টু হবে পি sin 0 প্লাস হবে কিউ sin আলফা। দেখো ঠিক লিখেছি কিনা, হ্যাঁ ওটাকে উলম্ব উপাংশ আর লাগে না, আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বলের লব্ধি আর হলে আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। এখান থেকে প্রশ্ন মতে আর ইকুয়াল টু হচ্ছে কিউ/3, তাহলে আর ইকুয়াল টু কিউ/3 দিলাম, আর পি স্কয়ার কিউ স্কয়ার 2 পি কিউ cos আলফা। এখানে একটু সরল করতে হবে। দেখো
এখানে সরল করলে হবে কিউ স্কয়ার নয় পি স্কয়ার 2p কিউ 2p আর কিউ সাইন আলফা সমান 1 এর সাহায্যে দেখো কিউ সাইন আলফা সরি কিউ কস আলফা, এখানে কিউ কস আলফা আছে, তাহলে কিউ কস আলফা সমান মাইনাস পি। এই যে কিউ কস আলফা, এই যে জাস্ট আমরা এই জায়গাটা, এই যে কিউ কস আলফা, এই কিউ কস আলফার জায়গাটা আমরা সমীকরণ একটা ব্যবহার করব। এই যে দেখো সমীকরণ একে কিউ কস আলফা সমান হচ্ছে মাইনাস পি, তাহলে 2p এর জায়গায় আমরা এখানে মাইনাস পি বসাই দেবো। এটাকে একটা সরল করব, সরল করলে হচ্ছে পি স্কয়ার, এখানে কি হচ্ছে দেখো পি স্কয়ার, এখানে হচ্ছে এই যে 2p স্কয়ার মাইনাস, এটা মাইনাস পি স্কয়ার, এই পাশে আনলে পি স্কয়ার, আর এটা পি স্কয়ার মাইনাস হচ্ছে কিউ স্কয়ার বাই 9, এটা 8q স্কয়ার বাই 9, পি স্কয়ার বাই কিউ স্কয়ার 8 বাই 9, আর পি বাই কিউ হলো 2√2/3, সুতরাং পি অনুপাত কিউ ইকুয়াল টু 2√2 অনুপাত হলো 3। একটু আবার বলছি, অঙ্কটি যদি তোমার রেজাল্ট যদি এইভাবে আসে, রেজাল্ট যদি বল দয়ের অনুপাত নির্ণয় করো তাহলে তুমি এইভাবে দিবা, আর যদি তারা বল দয়ের অনুপাত 3:2:2 দেয় তখন তুমি পি কিউটাকে উল্টায় লিখে দেবা। অর্থাৎ ধরার সময় আমরা যেখানে পি ধরেছি তোমরা সেটাকে কিউ ধরবা, তাহলে আমাদের রেজাল্ট ঠিক হয়ে যাবে। বিভিন্ন বইতে কোনো বইতে 2√2:3 আছে, কোনো বইতে 3:2 আছে। সুতরাং এই বিষয়টি তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আমরা যে সূত্রটি পড়িয়েছিলাম সংযুক্ত বলের লব্ধির মান সেটা। এরপর দেখো আরেকটি অঙ্ক দেখো, কোন বিন্দুতে 2p এবং কিউ মানে দুটি বল ক্রিয়ারত আছে, যদি কিউ সমান থ্রাইস পি হয় এবং প্রথম বলটিকে দ্বিগুণ ও দ্বিতীয় বলটির মান 6 একক বৃদ্ধি পায়, তবে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, কিউ এর মান নির্ণয় করা। এখানে অনেকগুলো শর্ত দিয়েছে, আমরা একটা একটা করে শর্ত দেখব, একটা একটা করে আমাদের প্রশ্নের ভিতরে যখন আমরা যাব তখন আমরা যে আমাদের ক্লাসটি তো আর 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে, আমরা 11টা 11:30 বাজে, 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে, আমরা অঙ্কগুলো একবার দেখে দিচ্ছি যে কোন বিন্দুতে 2p এবং কিউ মানে দুটি বল ক্রিয়ারত আছে। ছবিটা একটু দেখি, এই যে একটা হচ্ছে 2p এবং কিউ, আবার কিউ সমান বলছে থ্রাইস পি। এই যে মনে করি 2p এবং কিউ সমান থ্রাইস পি মানে দুইটি বল আলফা কোণে ক্রিয়ারত আছে এবং এদের লব্ধি 2p বলের সাথে থিটা কোণ তৈরি করে। এই যে 2p বলের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে tan থিটা সমান কি কিউ sin আলফা ডিভাইড বাই, এটা হচ্ছে সূত্র, কিন্তু কিউ তো কিউ না, কিউ হচ্ছে থ্রাইস পি, তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে এখানে হচ্ছে থ্রাইস পি sin আলফা ডিভাইডেড বাই পি মানে হচ্ছে 2p, তাহলে পি এখানে হচ্ছে পি হচ্ছে 2p, কিউ মানে থ্রাইস পি কস আলফা, এটাকে একটা ইকুয়েশন দিলাম। এরপরে কি বলেছে দেখো, প্রথম বলকে দ্বিগুণ করা হলে প্রথম বলটির মান কত হবে, প্রথম বলটি ছিল 2p, এটাকে দ্বিগুণ করা হলে হবে 4p। আমরা লিখেছি প্রথম বলকে দ্বিগুণ করা হলে প্রথম বলটি হবে, ইচ্ছা করলে 2 × 2p লিখতে পারতাম, আমি একত্রে লিখেছি, এই যে এটাকে দ্বিগুণ করো তাহলে এটা হবে 4p, আমরা সেটা লিখেছি। প্রথম বলকে দ্বিগুণ করা হলে প্রথম বলটি হবে 4p এবং দ্বিতীয় বলের মান এখানে রটা উঠে নাই, বলের মান 6 একক বৃদ্ধি করা হলে দ্বিতীয় বলটি হবে, দ্বিতীয় বলটি কি ছিল ছবি দেখা, দ্বিতীয় বলটি হচ্ছে থ্রাইস পি কিউ, কিউ মানে হচ্ছে থ্রাইস পি, তো তার মান 6 একক বাড়ালে হবে থ্রাইস পি প্লাস 6। তখন আমাদের আগের সূত্রে চলে যাও, tan থিটা সমান কিউ সাইন আলফা, এই যে কিউ মানে হচ্ছে কত, এটা দ্বিতীয় বলটি থ্রাইস পি, আর পি মানে কত প্রথম বলটি, এই যে প্রথম বলটি হচ্ছে যে আমার ছবির নিচে ঢুকে গেছে, এই যে প্রথম বলটি হচ্ছে 4p, আর এটা হচ্ছে পি প্লাস কিউ কস আলফা, কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা, এটা ইকুয়েশন 2 দিলাম। এখন এ দুটো সমান দেখো, tan থিটা সমান দিস আর এখানে tan থিটা সমান দিস, তাহলে আমরা লিখতে পারবো থ্রাইস পি সাইন আলফা ডিভাইডেড বাই, এই যে এখানে দেখো থ্রাইস পি সাইন আলফা ডিভাইডেড বাই 2p প্লাস থ্রাইস পি কস আলফা, এই যে দেখো 2p প্লাস থ্রাইস পি কস আলফা, আর এখানে হবে 3p প্লাস 6 সাইন আলফা, 3p প্লাস 6 সাইন আলফা, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 4p, আর এটা হচ্ছে থ্রাইস পি প্লাস 6 কস আলফা, থ্রাইস পি প্লাস 6 কস আলফা। এখানে একটা কৌশল আছে, আমরা এখানে কি করেছি দেখো, যে
আমরা 3p এটাকে একান্তর করেছি, 3p সাইন আলফাটাকে এখানে নিয়ে আসছি আর এটাকে এখানে নিয়ে গেছি, 4p প্লাস 3p প্লাস 6 কস আলফা, এটা একান্তর করেছি। দেখো ভালো করে দেখো, এটা চলে যাবে এখানে আর এটা চলে আসবে এখানে। এখানে আসার পরে এটা স্থিতিবিদ্যাতে একটা নিয়ম আছে যে উভয় পক্ষ থেকে এক যোগ করলাম বা উভয় পক্ষ থেকে এক বিয়োগ করলাম। এক বিয়োগ করার কারণ হচ্ছে যে অঙ্কটা কৌশল হচ্ছে এরকম, যে অঙ্কটা যদি আমরা এখানে এক বিয়োগ করি তাহলে কি সুন্দর একটা দেখো, আমাদের এখানে হচ্ছে 4p প্লাস 5p প্লাস 6 cos আলফা, এখান থেকে হবে মাইনাস 2p মাইনাস 3p cos আলফা, এই যে মাইনাস 2p মাইনাস 3p cos আলফা, আর নিচেরটা নিচে থেকে যাবে। এখানে কি হবে দেখো, এখানে হবে যে 3p sin আলফা 6 sin আলফা মাইনাস 3p sin আলফা, এটা কাটা যাবে, এই যে এই পাশটা, এটা ডান পাশে বাম পাশে এই যে একই জিনিস, এটা হলো 3p প্লাস 6 3p প্লাস 6 sin আলফা মাইনাস এইখানে লসাগু করলে কত হবে মাইনাস 3p sin আলফা। তো দেখো 3p sin আলফা 3p sin আলফা কাটা গিয়ে ডান পাশে থাকবে শুধু 6, নিচে থাকবে 3p sin আলফা আর উপরে থাকবে 6 sin আলফা। আর এখানে উপরে কাটা যাচ্ছে কি দেখো, 4p থেকে 2p গেলে থাকছে 2p, আর এখানে হচ্ছে 6 cos আলফা, এখানে হলো 3p cos আলফা 3p cos আলফা কাটা যাবে, এই যে দেখো 3p cos আলফা 3p cos আলফা কাটা যাবে, থাকবে 6 cos আলফা, এই যে 6 cos আলফা আর 6 sin আলফা। এরপরে কি করেছি দেখো, আমরা এখানে একটা কাটাকাটি দিয়েছি, যে sin আলফা কাটা যায়, আবার 3 দিয়ে কাটলে এটা হবে 2, এই পিটা আর এই পিটা কাটো, এই যে এই পি আর এই পিটা কাটো, ওকে, এই সাইন আলফা আর এই সাইন আলফা কাটো, আর 3 দিয়ে এটাকে কাটলে হবে 2, আর এখানে যেহেতু পি চলে গেছে এখানে থাকবে 2 প্লাস 3 cos আলফা আর 2p প্লাস 6 cos আলফা, এটাকে একটু বজ্র গুণন করে নাও, 2p প্লাস 6 cos আলফা ইকুয়াল টু 2 ইন্টু 2 প্লাস 3 cos আলফা। এখন এখানে দেখো 2p সমান হলো, এই যে দেখো 3 দুগুণে 6 cos আলফা আর 6 cos আলফা, এটা 0 হয়ে যায়, কাটা যায় উভয় পক্ষ থেকে, তাহলে এখানে থাকে 4, p সমান হচ্ছে 2, সুতরাং q সমান 3p মানে 6, তাহলে p এর মান হচ্ছে 2 একক, আমাকে বের করতে হবে q এর মান, তাহলে q এর মান হচ্ছে 6 একক। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কটি, আমরা আমাদের দ্বিতীয় অঙ্কটা আমরা করলাম। ওকে, এরপরে দেখো যে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের ছবিটা একটু দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা ছবিটাকে একটু কোনায় নিয়ে আসলাম। যাই হোক, আমরা আরেকটা অঙ্ক যাচ্ছি, এই যে এটা এখানে সংযুক্ত বলের লব্ধি, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই অঙ্কটি আমি করানোর কারণ হচ্ছে আমার দৃষ্টিতে এর চেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারে নেই। হ্যাঁ, আমাকে যদি একটি অঙ্ক করাতে বলে তাহলে আমি এই অঙ্কটি করব, যদি পরীক্ষাতে একটি অঙ্ক দিতে বলে তাহলে আমি এই অঙ্কটি দিব। এখানে 1 2 √3 আছে, আমি ইচ্ছা করলে 1 2 3 দিয়ে দিব, তখন রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করা, অ্যাঙ্গেলগুলো আমরা চেঞ্জ করে দেব। এখানে বলছে কোনো বিন্দুতে 1 2 3 ক্রিয়া করে সাম্যাবস্থার সৃষ্টি করে। এই সাম্যাবস্থার সৃষ্টি করলে কিন্তু এখানে একটি কথা আছে, সাম্যাবস্থা যখন সৃষ্টি করে এই যে, তখন কি হবে দেখো, যেহেতু বলত্রয় সাম্যাবস্থার সৃষ্টি করে, সুতরাং বলত্রয়কে ক্রমান্বয়ে কোন ত্রিভুজের 3টি বাহু দ্বারা প্রকাশ করা যাবে। চিত্রে বলত্রয়কে ত্রিভুজ এবিসি এর 3টি বাহু দ্বারা প্রকাশ করা হলো। এই যে দেখো, এই যে 3টা বাহু দ্বারা, একটা হচ্ছে 1 একক, একটা হচ্ছে 2 একক, আর একটা হচ্ছে 3 একক। তাহলে আমরা 3টি বাহু দ্বারা, এই যে এ বি বি সি এবং সি, ক্রমান্বয়ে 3টি বাহু সাম্যাবস্থার সৃষ্টি করা মানে হচ্ছে ক্রমান্বয়ে 3টি বাহু দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। তো এখানে বলগুলো এমন ভাবে দেয়া আছে দেখো, এটাকে বর্গ করো আর এটাকে বর্গ করলে তাহলে এটার সমান হয়, তার মানে 1 এবং √3 এর অন্তর্গত কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা ছবিতে দেখাচ্ছি দেখো, আমরা ছবিতে দেখাচ্ছি যে এ বি সি কোণ এ বি সি, এই যে এ বি সি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তোমরা যারা আজকের ক্লাসটা করেছো তারা আশা করি, যারা করে নাই তারা তো জিতে গেছে নাকি? অবশ্যই না, কারণ আজকের ক্লাসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কথা ভেবেই আমি ক্লাসটি কিন্তু আগে রেকর্ড করেছি। আমি বারবারই বলছি যে ক্লাসটি আগে রেকর্ড করেছি, কারণ আমি চাচ্ছি যে আমাদের ক্লাসটি যাতে কনফার্ম আমি ক্লাসটা নিতে পারি, আমাদের ক্লাসটা যাতে মিস না হয়, সেই জন্য আমি আগে ক্লাসটি রেকর্ড করে রাখছি এবং যথাসময় আমি সেটা, এই রেকর্ডটি আমরা আমাদের ক্লাস টাইমে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমরা দেখো এই যে এখানে এই কথাটি যে √3, এখানে দেখো যে এটা √3 বর্গ আর 1 এর বর্গ এটা, তার মানে এটা হচ্ছে সমকোণ। কোন কোণটা?
এ বি সি কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ 1 এবং √3 এর অন্তর্গত কোণ হচ্ছে সমকোণ। তো এইটা যদি সমকোণ হয় তাহলে এখন এইটা কত হবে? তাহলে cos অফ এসিবি কোণ, cos অফ এসিবি কোণ cos θ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ √3/2 cos 30 ডিগ্রি। তার মানে এই সি কোণটা, এই যে এসিবি কোণ, এসিবি কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, সি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এ কোণ হবে 60 ডিগ্রি, ডেফিনেটলি এ কোণ হবে 60 ডিগ্রি। এই যে দেখো এ কোণ হবে 60 ডিগ্রি, এটা হচ্ছে কত 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তো এটা 90 হলে এটা 30 হলে এটা 60 হবে, এটা আমরা জানি। তো সুতরাং এসিবি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। এখন দেখো 1 এবং √3 এর অন্তর্গত কোণ কিন্তু বল কিন্তু 90 ডিগ্রি, কিন্তু এই যে √3 এবং √2 এর অন্তর্গত কোণ কোনটি? তোমরা হয়তো বলবে যে সি কোণ। না স্যার, সি কোণ হবে না, কারণ হচ্ছে যে এই বলটা হচ্ছে এই দিকে আর এই বলটা হচ্ছে এই দিকে, তাহলে এই কোণটা হবে, এই যে এই কোণটা হবে, এই কোণটা হবে। আমি আবার বলছি, এই কোণটা না, সি কোণটা না, অর্থাৎ এ সি বি কোণ না, বরং হবে এ সি, এটাকে যদি আমরা এক্স ধরতাম তাহলে হয়তো এ সি এক্স কোণ, কারণ এই বলটা হচ্ছে বি সি বরাবর আর এই বলটা হচ্ছে সি এ বরাবর। তো এদের অন্তর্গত কোণ তো এইটা না, এদের অন্তর্গত কোণ হচ্ছে এ সি, এটাকে যদি আমরা এক্স ধরতাম তাহলে এক্স হতো, নট এ সি বি। ভেরি ভেরি কেয়ারফুল যে এখানে বলদ্বয়ের অর্থাৎ √3 এবং √2 এর অন্তর্গত কোণ হলো 90 - 30। এই যে এই কোণটা, সি কোণটা 30 ডিগ্রি না, এই যে সি কোণটা পেয়েছি আমরা 30 ডিগ্রি। তাহলে এখানে দেখো যে 1 এবং √2 এর মান হবে 90 ডিগ্রি, এটা প্রথমটা। আর 1 এবং 2 বলের অন্তর্গত 180 - 60 মানে 120 ডিগ্রি, আর 2 এবং √3 অন্তর্গত 180 - 30 মানে 150 ডিগ্রি। 1 × 30 হচ্ছে কি 150 ডিগ্রি। তাহলে আমাদের সম্ভবত ক্লাসটি আমরা শুরু করেছি, আমাদের 45 মিনিট সময় পার হয়ে গেছে। তাহলে আমরা আজকের মতো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।